তাহলে এখন দেখো সাবজেক্ট কি, যে যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয়। আমরা দেখে আসলাম যে ডুয়ার যে কাজটা করছে সে হলো সাবজেক্ট। এখন সাবজেক্ট সাধারণত কোথায় বসে? সাবজেক্ট লোকেশন বা পজিশন, বাকি কোন পজিশানে আমরা সাবজেক্ট ব্যবহার করব। সাধারণত কী হয়, সেন্টেন্সের শুরুতে বা ফিনিট ভার্বের পূর্বে আমাদের এই সাবজেক্টকে ব্যবহার করতে হয়। সাধারণত সেন্টেন্সের টাইপ অনুসারে একটু সামান্য কিছু স্থান পরিবর্তন হয়, কিন্তু ইন জেনারেল আমরা বলবো সাবজেক্টের মানে বাক্যের শুরুতে আসে, ফিনিট ভার্বের একদম আগে বসবে। ঠিক আছে? সাবজেক্ট কী করব? সাবজেক্ট খুঁজে বের করার জন্য কে বা কারা, কে বা কারা, হু, এই হু দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট খুঁজে পাবো। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই, দেখি সত্যি কি না। তাহলে এখানে আমরা লিখছি কবি রিডস এ বুক। তাহলে এখানে আমরা যদি হু দ্বারা প্রশ্ন করি, হু রিডস, এখানে কোনো গ্রামার ফ্যাক্টর না, অর্থাৎ জাস্ট আমি হু কে কাজটি করে, হু রিডস, কে পরে অবশ্যই উত্তরে কী পাবো আমরা? হু প্রশ্নের উত্তর পাচ্ছি কবিরকে। ঠিক আছে? তাহলে কবির কোথায় বসলো? কবির বসলো সেন্টেন্সের একদম শুরুতে, এবং ফিনিট ভার্ব এখানে কোনটা? ফিনিট ভার্ব হচ্ছে রিড। ঠিক আছে? রিড হচ্ছে ফিনিট ভার্ব, কারণ এই পড়া এবং এই পড়াটা কী করছে? একটা টেন্স মেনটেন করছে। ফিনিট ভার্বের বৈশিষ্ট্য হলো যে এটা অবশ্যই কোনো টেন্সে থাকবে। যেহেতু আমরা একটু আগে বললাম যে মেইন থিম অফ এ সেন্টেন্সটা কি, একটা সেন্টেন্সের মেইন থিম হলো কাজ, কর্তা এবং সময়। যে ভার্বটা সময় প্রকাশ করে সেটাই হলো ফিনিট ভার্ব। তাহলে রিড এখানে ফিনিট ভার্ব। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই ফিনিট ভার্বটাকে বা ভার্বটাকে হু দ্বারা প্রশ্ন করব। তাহলে হু রিডস, আনসার কবির রিডস। আনসার হিসেবে আমরা কবিরকে পেলাম। কবি অর্থাৎ কবির হলো এখানে সাবজেক্ট। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এখন আমরা চলে যাই, এটাকে যেহেতু আমরা ব্যবহার করছি কোথা? সেন্টেন্সের শুরুতে। আর খুঁজে বের করার নিয়ম, বাংলা বাক্যে আমরা কে পরে, কবির পরে। আর ইংরেজি বাক্যের ক্ষেত্রে প্রশ্ন করব হু রিডস, আনসার হবে কবির রিডস। তাহলে কবির আমাদের সাবজেক্ট হয়ে গেল, অর্থাৎ কবির কাজটি, পড়া কাজটা কী করছে? কবির করছে। তো বন্ধুরা একটা খেয়াল রাখবে যে সেন্টেন্সে আমরা তিনটা পজিশনে সেন্টেন্সের পার্টসগুলোকে ব্যবহার করি। ঠিক আছে? আমরা পজিশনগুলোর পজিশন, তাহলে পজিশনগুলো একটু দেখে নিই আমরা। দেখো, তবে এখানে একটা জিনিস তোমাদেরকে আমি আরেকটু স্মরণ করে দিই, সেটা হলো অর্থাৎ বাক্যে যেহেতু চারটে পার্টস আমরা ইউজ করলাম, সেক্ষেত্রে আমরা সংক্ষেপে একটু নামগুলো জেনে রাখার চেষ্টা করব। অর্থাৎ দেখো, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করছি, এখানে একটা বর্ণ দ্বারা, একটা লেটার দ্বারা আমরা সাবজেক্টে প্রকাশ করব, অর্থাৎ এস, অর্থাৎ সাবজেক্ট, এস ফর সাবজেক্ট। তারপরে ও ফর হচ্ছে তোমার ও ফর অবজেক্ট। ঠিক আছে? অর্থাৎ ও দ্বারা আমরা অবজেক্টকে প্রকাশ করব, আর ভি দ্বারা আমরা ভি ইকুয়াল টু ভার্ব, অর্থাৎ ফিনিট ভার্বকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? আর কমপ্লিমেন্টকে সি দ্বারা, কমপ্লিমেন্টকে যেহেতু ডুস টাইম আমরা এখানে দেখলাম, এগুলোই কিন্তু আসলে কমপ্লিমেন্ট হিসেবে বসে, খেয়াল রাখবে। এগুলো হচ্ছে সেন্টেন্সের কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। তাহলে এরা হচ্ছে কমপ্লিমেন্ট, সি ও এম পি এল ই, কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্ট চারটে অংশ পেলাম, এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা? সি দ্বারা। তবে খেয়াল রাখবে, সি আমরা কিন্তু সবসময় ব্যবহার করব না, যেহেতু আমরা সেন্টেন্সের পজিশন বের করছি। সেন্টেন্সের তিনটা পজিশন থাকে, যে সাইড। তাহলে এই তিনটে পজিশনে আমরা কি করব? সেন্টেন্সকে বিভক্ত করে ফেলব। সেন্টেন্সের পার্টসগুলো এই সাইডগুলো মেনটেন করে ইউজ হয়। তাহলে সাবজেক্ট সাইডের কার জায়গা এটা বন্ধুরা? সাবজেক্ট সাইডের জায়গা হলো কিন্তু এস। এখানে সাবজেক্ট সাইডের জায়গাতে আমরা কী বসাবো? এস ব্যবহার করব, প্লাস ভার্ব পজিশনে কি থাকবে? এটা মিডিলে ফিনিট ভার্বের জায়গায় থাকবে হলো ভি, ভার্বকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? আর এখানে
অবজেক্টকে আমরা ও দ্বারা প্রকাশ করব। তাহলে কি দাঁড়ালো? SVO। ঠিক আছে? তাহলে সেন্টেন্সের তিনটা পজিশন, এস পজিশন, ভি পজিশন, আর একটা হলো ও পজিশন। ঠিক আছে? সেন্টেন্সের পার্টস যখনই আমরা খোঁজার কথা বলবো এই ইংরেজি বাক্যে কিন্তু আমরা, কারণ খেয়াল করো আমরা যেহেতু বাঙালি, তাহলে আমাদের একটা প্রবলেম হবে, সেটা কি এই সিকোয়েন্সটা, অর্থাৎ এই সেন্টেন্সের যে পজিশন, এই পজিশন কিন্তু বাংলার ইংরেজি বাক্যের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। কীরকমভাবে দেখো, তাহলে আমরা ইংরেজি বাক্যের ক্ষেত্রে পাচ্ছি কিভাবে, ইন ইংলিশ, ইংলিশ, এটা হলো ইংরেজির ক্ষেত্রে। আর যদি বাংলার ক্ষেত্রে আমরা যাই, তাহলে বাংলার ক্ষেত্রে আমরা এস পজিশানে আমরা ঠিক থাকবে, এক্স পজিশানে বাংলা বাক্যের ক্ষেত্রে ঠিক রাখবো, কিন্তু কী হবে, ভি পজিশানে এসে চেঞ্জ হয়ে যাবে, এখানে ও বসবে। অর্থাৎ অবজেক্টকে আমাদের বাংলা বাক্য অবজেক্ট পজিশানে যা থাকে সেটা বাংলা বাক্যের মাঝে থাকে, আর বাংলা বাক্যে কী হয়, ভার্ব থাকে হলো শেষে, বাংলা বাক্যের ভার্ব থাকে শেষে। তাহলে আমরা যখন কোনো বাক্য, বাংলা বাক্য বাক্য থেকে আমরা কী করবো, ভার্ব খুঁজে বের করতে চাইবো, তাহলে আমাদের কোথায় যেতে হবে, সর্বপ্রথম যেতে হবে বাক্যের শেষে। যেমন আমি বাংলাদেশে বাস করি, আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি। তাহলে কি, আমি বাংলাদেশে বাস করি, ওখানে আমি হচ্ছে কি সাবজেক্ট, বাস করি হলো ভার্ব। তাহলে আমি সাবজেক্ট আর ভি হলো বাস করি, এটা বাক্যের শেষে আছে। আর মাঝেরটা হলো অবজেক্ট পজিশনের আইটেম, এটা আমরা কি করব, সেন্টেন্সের মাঝে ব্যবহার করেছি। কিন্তু বাংলা বাক্যের ক্ষেত্রে যে আমি বাংলাদেশে বাস করি, বাস করি ভার্ব, কে বাস করে, আমি বাস করি সাবজেক্ট, আর কোথায় বাস করি, কমপ্লিমেন্ট হিসেবে বা অবজেক্ট পজিশনের পার্টস হিসেবে কমপ্লিমেন্ট ব্যবহার হলো, এটা কোথায় বসবে, বাংলা বাক্যের ক্ষেত্রে মাঝে বসবে। কিন্তু ইংরেজি বাক্যে দেখো কি হচ্ছে, ইংরেজি বাক্যে লিখছি যে আই লিভ ইন বাংলাদেশ। ঠিক আছে? তাহলে কি হলো, এস পজিশানে আমরা আই সাবজেক্ট ঠিক থাকলো, কিন্তু ভি পজিশান, বাংলা বাক্যের ভি কোথায় যায়, বাংলা বাক্যের ভি থাকে শেষে, কিন্তু ইংরেজি বাক্যের ভি থাকবে কোথায়, মাঝে, অর্থাৎ মিডিল পজিশনে ভার্ব থাকে। ঠিক আছে? আবার একই রকমভাবে বাংলা বাক্যের ও, যেটা ও পজিশন মিডিলে থাকবে, কিন্তু ইংরেজি বাক্যের ও পজিশন কোথায়, শেষে থাকবে। তাহলে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবং এইটা প্রবলেম তৈরি করে, কারণ এই সাবজেক্ট এক হলেও আমরা যখন ইংরেজি করতে যাই, তখন আমাদের এই যে ভার্বের এবং ও এর পজিশনের যে রিপ্লেসমেন্ট, ঠিক আছে, অল্টারনেটিভ রিপ্লেসমেন্ট, এটা কি হয়, আমাদের স্টুডেন্টদের বা লার্নারদের জন্য অনেক কঠিন, মানে ভুল করে তারা। তো এটা একটু সহজভাবে মনে রাখতে পারলে খুব সহজ তোমরা সেন্টেন্সের পার্টসগুলো আইডেন্টিফাই করতে পারবে, এবং যথারীতি সেন্টেন্সটাকে যখন তুমি লিখতে যাবা, তখন কি হবে, সঠিকভাবে সেই পার্টসগুলো তুমি ব্যবহার করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তারপর আমি আবার এটা বিষয় নিয়ে আরও ডিটেলস আমরা অ্যানালিসিস করে দেখাবো এক্সাম্পলের মধ্যে। আগে আমরা এই পার্টসগুলো একটু বিস্তারিত জেনে নিই, তারপরে বাক্য থেকে কিভাবে আমরা এই পার্টসগুলোকে সেপারেট করব, কিভাবে অ্যানালিসিস করব, কিভাবে খুঁজে বের করব বাংলা বাক্যে, কিভাবে ইংরেজি বাক্য থেকে খুঁজে বের করব, এটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো তাহলে কি হলো, সাবজেক্ট দেখো, যেহেতু আমরা দেখতে পেলাম যে সেন্টেন্সের পার্টস, মানে পজিশন হলো তিনটা, সাবজেক্ট পজিশন শুরুতে থাকে, ভার্ব পজিশন মিডিলে থাকে, আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট পজিশন শেষে থাকে ইংরেজি বাক্যে। তাহলে এখন সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পজিশনটা এখন তোমরা যদি খুঁজে বের করতে যাও, তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে, বাংলা বাক্য হলে বাক্যের শেষে খুঁজতে হবে, কারণ ভার্ব শেষে থাকে, আর ইংরেজি বাক্য হলে তোমাকে মাঝে খুঁজতে হবে ভার্ব। তাহলে ভার্ব খুঁজে পাওয়া যদি যায়, তাহলে অবশ্যই সাবজেক্ট পাওয়া যায়, কারণ সাবজেক্ট কোথায় থাকে, ফিনিট ভার্বের আগে থাকে। তাহলে এই যেভাবে তোমার একটা না একটা তুমি অবশ্যই বুঝতে পারবে যে কোন একটাকে তুমি চিনতে পারবে। যখন একটাকে চিনবে, ওই একটার মাধ্যমে দিয়ে বাকিগুলো চিনে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, নেক্সট আইটেম আমরা চলে যাই। নেক্সট আইটেম হচ্ছে ফিনিট ভার্ব। একটু আগে আমি বলেছি যে
যে বাক্যের যে থিমটা সেটা কি, যে কাজ থাকবে, কাজের কর্তা এবং সময়, অর্থাৎ যে ভার্বটি কি করে আমাদের সেন্টেন্সে তোমার টেন্স গঠন করবে, মোড, ভয়েস ইত্যাদি গঠন করবে, ঠিক আছে। সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ সাবজেক্টে পার্সন নাম্বারের একটা ব্যাপার থাকে, সেটার সঙ্গে ভার্বের একটা কি এগ্রিমেন্ট থাকে, ঠিক আছে। এই যে জিনিসগুলো যে কাজ করে সেটা হলো ফিনিট ভার্ব। আর তোমাদের আগে একটু জানিয়ে রাখি যে আমরা কিন্তু ইংরেজি ভাষায় যত রকমের ভার্ব ব্যবহার করি তার মধ্যে ভার্বগুলো প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। সেটা কি, একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা নন ফিনিট ভার্ব। আর এই দুই টাইপের ভার্বের মধ্যে সবচেয়ে বেসিক যে মানে ডিফারেন্স সেটাই হলো টেন্সে থাকে আর একটা টেন্সে থাকে না। সহজভাবে মনে রাখবে যে টেন্সে থাকবে, না হলে টেন্সে থাকবে না। যখন আমরা দেখবে কোনো না কোনো টেন্সে আছে, কোনো একটা সময় ইন্ডিকেট করছে, তখন বুঝবো সেটা ফিনিট ভার্ব। আর একটা কি, অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসের একটা ব্যাপার থাকে, এটা থাকতে পারে। বাক্যে বিভিন্ন মুড প্রকাশ করে, ঠিক আছে। মুড কি জিনিস? ক্রিয়ার ভাব। আমি কি অনুরোধ করছি, আমি কি রাগ প্রকাশ করছি, নাকি আদেশ দিচ্ছি, যে ভাবগুলো, এগুলোও কিন্তু আমাদের টেন্সের অর্থাৎ ফিনিট ভার্ব দ্বারাই কি হয়, ফিনিট ভার্বের মাধ্যমে এগুলো প্রকাশ পায়। এটা কিন্তু কি বলে, আমরা যদি মনে করি যে নন ফিনিট ভার্ব থেকে এটা আসবে, এটা কখনোই আসবে না। আবার একটা কি, যে এটা ভার্বের সঙ্গে সাবজেক্টের একটা পার্সন নাম্বারের সম্পর্ক থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে। নাম্বার, তো নাম্বার পার্সন এবং নাম্বারের ভিত্তিতে কি হয়, ভার্বের ফর্মগুলো ব্যবহার হয়, ঠিক আছে। যদি আমি যার মধ্যে থেকে আই এর সাথে অ্যাম হয়, এটা কখনো হি এর সাথে অ্যাম হবে না, কারণ এখানে একটা এগ্রিমেন্ট আছে। আবার হি এর সঙ্গে ইজ হবে বা ওয়াজ হবে, এখানে কখনোই আর ব্যবহার করা যাবে না বা ওয়ার ব্যবহার হবে না, ঠিক আছে। হ্যাভ ব্যবহার হবে না। এই যে একটা নিয়ম, এই নিয়মটাকে বলা হচ্ছে, এই রুলটাকে বলা হচ্ছে এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা ফিনিট ভার্বের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তো যাই হোক, আমরা চিনে নিলাম ফিনিট ভার্ব। তারপর এসভিও, এসওভি, এটা মনে রাখবে। এসভিও, এসওভি, এই তিনটা পজিশন মনে রাখতে পারলেই হবে, যে ভি পজিশন যেটা থাকবে সেটাই ফিনিট ভার্ব। আর বাংলা বাক্যের ভি পজিশন কোথায়? বাংলা বাক্যের শেষে থাকে ভি, আর ইংরেজি বাক্যের মাঝে থাকে ভি, তাহলে ভি পজিশন। ভিকে আমরা আইডেন্টিফাই করতে পারলেই বুঝতে পারবো যে এটা ফিনিট ভার্ব, রাইট? ওকে, নেক্সট। এখন আমরা জেনে এর পজিশনটা এই যে বলেই দিলাম, লোকেশন কোথায়, সাবজেক্টের পরে থাকবে, অবজেক্ট কমপ্লিমেন্টের আগে থাকে। তার মানে কি, সাবজেক্ট সাইড, অবজেক্ট সাইডের মাঝে ভি সাইডে, ভি অর্থাৎ ভার্বের পজিশন। এস ভিও ইংরেজি বাক্যে এস ভিও, বাংলা বাক্যে এস ও ভি, ঠিক আছে বন্ধুরা। আর চেনার উপায় যে আবার আগেই বলে দিচ্ছি, চেনার উপায় কি, বাংলা অবশ্যই কি থাকবে, এটা কোনো না কোনো টেন্সে এটা থাকবে। ইংরেজি ভাষায় যে 12টা টেন্স রয়েছে, এই 12টা টেন্সের কোনো না কোনো একটা টেন্সে অবশ্যই ফিনিট ভার্ব থাকবে। এটা সবচেয়ে মানে ফান্ডামেন্টাল বা ইম্পর্টেন্ট, মানে কি বলে এটাকে, আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো টেন্সে থাকা। নন ফিনিট ভার্ব কখনোই টেন্সে থাকবে না।